এইসব কাগজপত্রের কিছু প্রয়োজন নেই, 80 লক্ষ টাকা লাগবে আর 50-60 হাজার টাকা চাঁদা ধরে চলতে হবে সুরুচিতে। বলে 80 লক্ষ টাকাটা যে প্রবলেম হচ্ছে, ঠিক আছে আপনি কালকে ইভিনিংয়ে একবার আসুন, ইভিনিংয়ে তো আমি খুব বেশি লোককে অ্যালাউ করি না, আপনি একা আসুন। খাট বিছানা এইসব, মানে খাট মানেই বিছানা, যাই হোক এই ধরনের জিনিসগুলো দেখতে পাচ্ছি, তাহলে পরের দিন গেলে হয়তো আমাকেও সেই জিনিসগুলো দেখতে হতো বলে আমার ধারণা। প্রথম কথা হচ্ছে আমি তখন পিছনে চলে এসেছিলাম দুটো কারণে। একটা হচ্ছে মানে আমার ফোনটা আমি ভেতরে নিয়ে যাইনি, ঠিক আছে, আমি ফোনটা ভেতরে নিয়ে যাইনি, ওনাকে ফোনটা জমা রেখে কিন্তু আমাকে গিয়ে কথা বলতে হয়েছে। 2 নম্বর কথা, রেকর্ড ছাড়াও আমি একটা এফআইআর করতে পারতাম, কিন্তু যেখানে আমি মানে 6-7টা এফআইআর করে যাচ্ছি একটা প্রমোটারের বিরুদ্ধে, রিজেন্ট পার্ক এফআইআর নিচ্ছে না, সেখানে একটা 80 লক্ষ টাকা চাওয়া আর ওরকম একটা প্রভাবশালী ব্যক্তির নামে এফআইআর করবো কি, মানে তাতে তো তারা পরবর্তীকালে যে সিরিয়ালগুলো পেয়েছি সেগুলো তাহলে পেতাম না। প্রথমে অস্মিতা, আগে একটু জিজ্ঞেস করি যে টলিউডের সঙ্গে তোমার এই মানে তুমি তো প্রযোজক এবং অভিনেত্রীও, কতদিন কাজ করছো টলিউডে? টলিউডে আমি বলতে গেলে অনেক দিনই কাজ করেছি, কিন্তু বিচ্ছিন্নভাবে। ব্যাপারটা হচ্ছে যে 2006 সালে আমি থিয়েটার করি প্রথম, এবার তারপর থেকে আমি 2010 অবধি থিয়েটারই করেছি। খরিত্তির অর্পিতাদির সঙ্গে করেছি, তারপর আরও অনেক বালিগঞ্জ ব্রাত্যজনের তোমাকে চাই, ওটা প্রায় বহু রজনী করেছি। করার পর আমি তখন সিরিয়ালও করেছি, আমি ব্যোমকেশ করেছি, মৌচাক করেছি। তারপর আমি 2014-তে ইউএস মুভ করি, এবং ইউএস মুভ করার পর মেনলি আমি ওখানকার এজেন্সি মডেলিং করেছি, যেরকম ভোগে করেছি, প্রচুর মডেলিং ওয়ার্ক করেছি। আর ইউএসএ থাকাকালীনই আমাদের একটা বন্ধুরা মিলে একটা ছোট্ট প্রোডাকশন হাউস ছিল, মেল্টিং পয়েন্ট ফিল্মস। তো সেই মেল্টিং পয়েন্ট ফিল্মসের প্রযোজনাটা আমি করতাম, মানে ওটা একটা ইউটিউব প্রজেক্ট হিসাবে প্রযোজনা করতাম। তাই তারপরে আমি যখন ব্যাক করি এখানে 2025-এ, তার আগে তো কোভিডের সময় আমি এখানে আটকে গেছিলাম বলে টুম্পা সোনা গানটা হিট হয়েছিল, ওখানে আমি একটা পালিয়ে যাওয়া বইয়ের ক্যারেক্টার করেছিলাম। তারপর 2025 সাল থেকে আমি আবার সিরিয়াল শুরু করি। প্রথম সিরিয়াল করলাম অষ্টমী, তারপরে হচ্ছে আরও 2-1টা সিরিয়ালের পর আমি একটা টানা করলাম ক্রাইম ডায়েরি, যেটা জানুয়ারিতে শেষ হলো সান বাংলায়। তার আগে সান বাংলায় সাথী করেছি। এরকমভাবে আমি সিরিয়ালগুলো করছি, এখন নতুন সিরিয়ালের অপেক্ষায় আছি। এইভাবেই আমার টলিগঞ্জের সঙ্গে যোগাযোগ রয়েছে এখনো পর্যন্ত। স্বরূপ বিশ্বাসকে নিয়ে তোমার মূলত অভিযোগটা ঠিক কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে? আচ্ছা, স্বরূপ বিশ্বাসকে নিয়ে অভিযোগ বলতে টলিগঞ্জের কাজ কেন্দ্রিক অভিযোগ আমি বলবো না। আমি ওনার কাছে গেছিলাম, যেহেতু আমার একটা স্ট্রিট ফুড ভেঞ্চার আছে ইয়াম 69, যেটা বর্তমানে স্প্ল্যানেটে অবস্থিত। সেই ইয়াম 69 ফুড কার্টটা আমি প্রথমে করতে চেয়েছিলাম ট্রায়াঙ্গুলার পার্ক অনামিকা রোলের দোকানের পাশে। এবার যে কোনো কেএমসি অ্যালটেড জায়গায় যখন কেউ ফুড কার্ট করে, তার 3টে জিনিস দরকার হয়, একটা ট্রেড লাইসেন্স, একটা ফ্যাসাই লাইসেন্স, আরেকটা কাউন্সিলরের পারমিশন আছে নাকি নির্দিষ্ট সময় ওখানে বিজনেসটা করার, বা কাউন্সিলরের মানে ওটা কেএমসির অ্যালটেড জায়গা কি না। তো ডেফিনেটলি আমি কাউন্সিলরের কাছে যাই, উনি বলেন উনি দেখেন না, জুই বিশ্বাস, উনি বলেন যে উনি দেখেন না, উনি স্বরূপ বিশ্বাসকে রেফার করেন। এবার স্বরূপ বিশ্বাসের কাছে যখন আমি যাই, আমি আমার কিছুটা পরিচয় দিই, উনিও বলেছেন যে হ্যাঁ আমি গানটা শুনেছি, টলিগঞ্জে কাজ করো। তো এইসব কাগজপত্রের কিছু প্রয়োজন নেই, 80 লক্ষ টাকা লাগবে আর 50-60 হাজার টাকা চাঁদা ধরে চলতে হবে সুরুচিতে বছরে। এবার প্রতি বছর পুজোর সময় এই চাঁদাটা দিতে হবে? হ্যাঁ, প্রতি বছর। তাহলে উনি ওইখানে একটা সেট আপ করে দেবেন, কোনো রকম আর সমস্যা হবে না। এবার আমার 80 লক্ষ টাকা শুনে তো আমার মানে মাথায় হাত পড়ে গেছে যে 80 লক্ষ টাকা। তারপরেই কিছুদিন আগে অভয়ার ঘটনা ঘটেছে, আর উনি আমাকে বলছেন যে কালকে ঠিক আছে আপনার 80 লক্ষ টাকাটা, আপনার স্যার এতগুলো টাকা তো আমার কাছে নেই, বলে 80 লক্ষ টাকাটা যে প্রবলেম হচ্ছে, ঠিক আছে আপনি কালকে ইভিনিংয়ে একবার আসুন, ইভিনিংয়ে তো আমি খুব বেশি লোককে অ্যালাউ করি না, আপনি একা আসুন, আমি ওপর মহলে কথা বলে টাকাটা কমানোর চেষ্টা করছি। কোথায় আসুন? সুরজির সঙ্গে আমি উনি ওখানেই জনসেবা করেন সপ্তাহে নির্দিষ্ট কতগুলো দিন, তো ওখানেই আমার অ্যাপয়েন্টমেন্ট করতে হয়েছে। তোমার সাথে প্রথম কথা কি সুরজির সঙ্গের ক্লাবেই হয়েছে? হ্যাঁ, এই কথাটাও ক্লাবে হয়েছে, এবং উনি আসতেও বলছেন পরের দিন ক্লাবেই। তো তখন আমি তার কিছুদিন আগে আমি যে দেশে থাকতাম লস অ্যাঞ্জেলেসে, তারাও প্রচণ্ড প্রতিবাদ করেছিল অভয়ার ব্যাপারটা নিয়ে। তিনি যখন এই কথাটা আমাকে বলছেন, আমার তখন মনে হয়েছিল যে শাসক দলে বসে এই ঘটনা ঘটে যাওয়ার পরও যদি কেউ এভাবে একটা বলতে পারে, তাহলে তো এই দেশে অভয়ার বিচার পাওয়া মানে কতটা সহজ আমি জানি না। তো যাই হোক, আমি সেখান থেকে মুভ অন করে যাই। পরের দিন আমি আর যাই না।
কিন্তু পরের দিন গেলে হয়তো আজকে সংবাদ মাধ্যমে যে জিনিসগুলো খাট বিছানা এসব, মানে খাট মানেই বিছানা, যাই হোক এই ধরনের জিনিসগুলো দেখতে পাচ্ছি, তাহলে পরের দিন গেলে হয়তো আমাকেও সেই জিনিসগুলো দেখতে হতো বলে আমার ধারণা। বাট আমি বলছি না যে আমি দেখেছি, বাট আমার ধারণা এটা। তারপরে আর তুমি যে সেদিনকে গেলে না, এবং তারপর তোমার সাথে কোনো যোগাযোগ হয় না, তারপরে আর যোগাযোগ হয়নি, কারণ আমি তো মুভ অন করে গেছি। আর দেখুন, উনার কাছে এত লোক আসেন, উনি ভেবেছেন যে আমি যখন বলেছি, ও যখন এই ব্যাপারটা করতে পারিনি, তাহলে ও কোথাওই আর হয়তো মানে ওই ব্যাপারটা নেই, দোকান টোকান করতে পারবে না। কিন্তু থ্যাঙ্কফুলি ভগবানের আশায় আমি প্ল্যানেটে করতে পেরেছি। আর অরূপ বিশ্বাসের সঙ্গে তোমার পরিচয় রয়েছে? না, অরূপ বিশ্বাসের সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু মানে উনার খুব খুব ক্লোজ একজন প্রমোটার, যিনি আমার মানে প্রচণ্ড, আমি মানে তিতিবিরক্ত সেই প্রমোটারকে নিয়ে। সেটাও আমি কিন্তু সরকার বদলের পর সেখান থেকেও অব্যাহতি পেয়েছি। কারণ উনারই খুব ক্লোজ প্রমোটার তারক দত্ত, যার ডাকনাম বোকা, যে এই চত্বরে সমস্ত বিল্ডিং করে। আপনারা যে বিল্ডিংয়ে বসে আছেন সেই বিল্ডিংটাও উনার করা। তার নিচে কেয়ারটেকারের রুমটা ও জবরদখল করে রেখেছিল, এবং উনার সমস্ত লেবার মিস্ত্রি ওখানে থাকতেন, জল ইউজ হতো, সব কিছু হতো। আমরা যদি ঘরটা ছাড়ানোর জন্য একাধিকবার রিজেন্ট পার্কে, তার আগে একাধিকবার আগের সরকার থাকাকালীন আমরা কেস করেছি, কোনো রকমভাবে কোনো থানায় দায়ের হয়নি। উল্টে উনি হুমকি দিতেন যে 10 লাখ টাকা দিলে আমি ওটা ছাড়বো। তারপরে যেদিন 4 তারিখে রেজাল্ট ঘোষণা হলো, 5 তারিখে আমি আবার এই বিষয়টা নিয়ে টুইট করলাম। তখন সোশ্যাল মিডিয়ায় শঙ্কুদেব দা, সুরজিৎ দা, শুভঙ্কর, এরা সবাই মিলে আমাকে আবার এফআইআর করতে বললো, এবং এদের সবার হস্তক্ষেপে আমি কিন্তু ওই পরের দিনই উনি ওই ঘরটা উইদাউট এনি মানি হ্যান্ড ওভার করেন। আচ্ছা, তুমি যেটা বললে যে এই 80 লক্ষ টাকার বিষয়টা, এবং পরের দিন তোমাকে বলা হয়েছিল উপর মহলে কথা বলা হবে এবং সেটা কিছু নেগোসিয়েশন যদি করা যায়, এই উপর মহলটা কারা, তোমার কি মনে হয়? আমার তো মনে হয় এটা জাস্ট উনি কথার কথা বলেছেন। উপরমহল মানে উনি যেখানে বসে এতখানি ক্ষমতার অধিকারী হয়ে এই সমস্ত বলছেন, গোটা টলিগঞ্জে যেখানে এরকমভাবে ছড়ি ঘোরাচ্ছে, উনার উপরমহলে আর কে থাকবে? এবার উনার উপরমহলে উনি তো তখনকার মুখ্যমন্ত্রীকে মানে বলতে চেয়েছেন কি না সেটা বুঝতে পারিনি। আমার তো মনে হয়েছে ওটা জাস্ট একটা কথার কথা, যে উপরমহলে বলতে হবে, হয়তো আমি গেলে উনি টাকাটা কমাবেন, এরকম। তা তুমি কবে মানে যতক্ষণ না নিউজে এই সুরচির বিষয়টা সামনে আসতো, তুমি কোনো রকম আন্দাজ পেয়েছিলে? তুমি তো না, এটা একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমি তখনও এফআইআর করতে পারতাম, এটা সত্যি কথা। আমার কাছে তখনও সোশ্যাল মিডিয়া ছিল, আমি তখনও এফআইআর করতে পারতাম। প্রথম কথা হচ্ছে আমি তখন পিছনে চলে এসেছিলাম দুটো কারণে। একটা হচ্ছে মানে আমার ফোনটা আমি ভেতরে নিয়ে যাইনি, ঠিক আছে, আমি ফোনটা ভেতরে নিয়ে যাইনি, ওনাকে ফোনটা জমা রেখে কিন্তু আমাকে গিয়ে কথা বলতে হয়েছে। ফোন জমা রেখে? ফোন কিন্তু বাইরে একজন নাম লিখছিলেন যিনি, তার কাছে ফোনটা জমা রেখে কথা বলতে হয়। তো আমার কাছে ফোন ছিল না, আমি রেকর্ড করতে পারিনি, প্রথম কথা। 2 নম্বর কথা, রেকর্ড ছাড়াও আমি একটা এফআইআর করতে পারতাম। কিন্তু যেখানে আমি মানে 6-7টা এফআইআর করে যাচ্ছি একটা প্রমোটারের বিরুদ্ধে, রিজেন্ট পার্ক এফআইআর নিচ্ছে না, সেখানে একটা 80 লক্ষ টাকা চাওয়া আর ওরকম একটা প্রভাবশালী ব্যক্তির নামে এফআইআর করব কি, মানে তাতে তো তার পরবর্তীকালে যে সিরিয়ালগুলো পেয়েছি সেগুলো তাহলে পেতাম না। সেই কারণে আমি তখন চুপ হয়ে যাই, ওখান থেকে মুভ অন করে যাই। উনি যখন অ্যারেস্ট হলেন তখন আমি একটা পোস্ট করি যে আমার সেই দিনের অভিজ্ঞতাটা আমি এখনও ভুলিনি। তো সেই পোস্টার পর আমার তারপরে এই সময় বা ওরা জিজ্ঞাসা করে, তারপরে গিয়ে আমার তখন পার্সোনাল লয়ারই আমাকে সাজেস্ট করলো যে আপনি যখন পোস্টটা করেছেন এবং এটা যখন সবাই জানছে, তখন আপনি এফআইআর করুন, এখন তো আর ভয়ের কিছু নেই, এখন তো কোনো প্রবলেম নেই। তখন এই জন্য আমি এফআইআরটা করলাম। তারপরে তুমি এফআইআরটা করলাম। আচ্ছা, সুরুচি সঙ্গের বাইরে ফোন জমা দিয়ে তোমাকে স্বরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলতে হয়েছে? হ্যাঁ, এবং এটা আপনারা মার্ক করে রাখুন, আপনার মিডিয়ার থ্রু আমি বলছি, শুধুমাত্র আমি নই, আমার আগে যাদের নাম ছিল, আমার নাম ছিল 5 নম্বরে, তারাও যখন দেখা করছে সেম পদ্ধতি অবলম্বন। প্রত্যেকজনই মহিলা? না, একজন মহিলা, 2-1জন পুরুষও ছিল, কিন্তু তাদেরও সেই সেম নিয়ম ছিল। কি মানে ওই দেখা করার বিষয়টা একটু দেখা করার বিষয়টা ধরুন, এই যে আপনি বসে আছেন, এবার বাইরে একজন থাকবে, ওনার কাছে নাম লেখাতে হবে, আরেকজন মানে মহিলা, যদি আপনি মহিলা হয়ে যান তাহলে একজন মহিলা আপনার ব্যাগ আর মোবাইল রাখবে, আর যদি পুরুষ হয় তাহলে সে আরেকজন আছে পুরুষ, সে মোবাইল আর ব্যাগ রাখবে, রেখে আপনি ঢুকতে পারবেন। ঢুকে তারপর উনি কথা বলবেন। উনি খুব ভালো ব্যবহার ওনার। উনি প্রথমে আমাকে তো প্রথমে চা কফি অফার করেছিলেন, তারপর বলেছিলেন কি করেন, মানে উনার ব্যবহার মানে অদ্ভুত সুন্দর ব্যবহার। উনি এই কথাটাও খুব সুন্দরভাবে মিষ্টি কথাই বলছিলেন। 80 লক্ষ টাকা। আচ্ছা, এই মানে এই কনভারসেশনটা তোমার সাথে কতক্ষণ চলে?
কতক্ষণ আর বলবো, প্রথমে উনি আমাকে কাজকর্ম সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তারপরে হাফ অ্যান আওয়ার বলতে পারি, হাফ অ্যান আওয়ার এরকমই হবে। আচ্ছা, তো তুমি তারপর যখন চলে এলে তোমার সাথে সেরকম কোনো আর যোগাযোগ হয়নি, কিন্তু পরবর্তীতে তুমি যেহেতু প্রযোজকও এবং কাজ করো ইন্ডাস্ট্রিতে, তুমি কোনো সমস্যার সম্মুখীন হওনি? দেখুন, প্রযোজক হিসাবে আমি যতটুকু প্রযোজনা করেছি মেল্টিং পয়েন্টের যত প্রজেক্ট, সেখানে আমার বন্ধুবান্ধবরা আমাকে হেল্প করেছে, কিন্তু বন্ধুবান্ধবের মধ্যেও কয়েকজন ডিওপি যখন আমার এখানে আমার এই বাড়িতেই যখন শ্যুট হতো, এই বাড়িতেই আমি মেল্টিং পয়েন্টে ম্যাক্সিমাম যিনি শ্যুট করেছি, তখন কিন্তু যেহেতু পাশেই ফুগলিয়া অফিস, তারা কিন্তু প্রচণ্ড ভয় পেতেন, এবং তখন যারা আমাকে লাইট দিতেন আশিসদা থেকে শুরু করে মানে বিভিন্ন টেকনিশিয়ানরা, যাদের কাছ থেকে আমি মানে বন্ধুবান্ধব বা রেফারেন্সের থ্রু মানে পুরো টিম নিয়ে তো কখনোই করা সম্ভব না, আমার অত বাজেটই নেই, আমি একটা ইউটিউব প্রজেক্ট করবো, আমার কত বাজেট যে আমি পুরো টিম নিয়ে পুরো টেকনিশিয়ান নিয়ে করবো, তাও আবার এই ঘরে ছোটোখাটো একটা শ্যুট। ওরা যখন আমাদের সঙ্গে কাজ করতো, তখন কিন্তু আমাকে বারবার বলতো যে অস্মিতা সাবধান, তোর বাড়িটা আসলে ফুগলিয়া অফিসের পাশে, আমাদের তো মালপত্র নিয়ে যেতে খুবই, কেউ যেন না দেখে, মানে ওই কাইন্ড অফ আমরা গুপি শুটিং করছি, গুপি শুটিং বলে যে ব্যাপারটা, সেই গুপি শুটিং করেই আমার মেল্টিং পয়েন্ট ফিল্মসের ইউটিউবে যা যা প্রোডাকশন দেখা যায়, তাহলে সেটাই, কারণ অত বাজেট আমার ছিল না প্রযোজক হিসাবে, কিন্তু তারা ভয় পেত, এইটুকু আমি দেখেছি, যারাই আমার সঙ্গে কাজ করতো তারা আমার বন্ধু বলে কাজ করেছে, কিন্তু তারা ভয় পেত। তুমি তো ধারাবাহিক করেছো এবং কাজ করেছো দীর্ঘদিন, এই যে স্বরূপ বিশ্বাসকে ভয় পাওয়া এবং ইন্ডাস্ট্রিতে যে এই সমস্যাটা দীর্ঘদিনের, সেটা কতটা ফিল করতে পেরেছিলে যে হয়তো তোমার সহ অভিনেত্রীরাও রয়েছে, তারা ভয় পাচ্ছে কিন্তু বলতে পারছে না, এরকম ঘটনা কি তুমি শুনেছো? হ্যাঁ, শুনেছিলাম। বেসিক্যালি হচ্ছে, দেখুন, যখন আমি কাজ করেছিলাম ইউএস যাওয়ার আগে, তখন একরকম পরিবেশ ছিল, তখন প্রডিউসার যা বলতেন, বা তখন কিন্তু আমি এই ধরনের জিনিস বা তখন যে খুব প্রবলেম হচ্ছে তখন আমি শুনিনি, কারণ আমি 2014 কথা 14তে চলে যাই। মাঝখানে যে এত কিছু হয়েছে সেটা আমি তারপরে এসে যখন জয়েন করলাম আবার কাজে, তখন আমি শুনেছি এরকম অনেকেরই কাজ নেই। ইনফ্যাক্ট আমি আপনাকে আমারই কথা বলছি, আমি অন্যের কথা তো বাদ দিই, আমি অষ্টমী করি, অষ্টমী করার পর থেকে কিন্তু আমার প্রায় 5 মাস কাজ ছিল না, তারপরে গিয়ে আমি একটা সাথী বা ওই সিরিয়াল পেয়েছি, মানে এখনও দেখুন জানুয়ারির পর কিন্তু আরও কয়েকটা মাসের গ্যাপ, কিন্তু সেই সময় অষ্টমীরই লোকজন বা যারা তখন বিভিন্ন রকম রাজনৈতিক মঞ্চে দেখা গেছে, তারা পটপট করে লীনাদির সিরিয়াল করছে, কেউ এই সিরিয়াল করছে, তারা পটপট করে সিরিয়াল পেয়ে যাচ্ছে। তা এইটা একটা প্রভাব আমার, যেটা ব্যক্তিগত কারণে মনে হয়েছিল যে রাজনৈতিক মঞ্চে থাকলে হয়তো তাদের সিরিয়াল পাওয়া ইজি ছিল। আর যখন আমি সিরিয়াল করেছি তখন প্রচুর টেকনিশিয়ানের কাছ থেকে এই ধরনের কথা শুনেছি, যে ব্যান করে দেওয়া, অনেক দিন কাজ নেই, বা কারোর কার্ড নিয়ে সমস্যা, এই সমস্ত কোথাও সারাক্ষণই শুনেছি, কিন্তু যেটা আমরা 2014তে কোনোদিনই শুনিনি। আর শেষ প্রশ্ন, যে সুরচির সঙ্গে এই যে কয়েকটা দিনের কথা তুমি বললে সপ্তাহে, সেটা কতদিন হতো, বা তুমি সপ্তাহে মোটামুটি 4-5 দিন উনি বসতেন, এবার তার বেশিও টাইমও বসতে পারেন। কখন বসতেন? আমার টাইম ছিল সকাল 11:30, ঠিক আছে, আমার সকাল 11:30, আমার মনে হয় উনি 1-2 অবধি জনগণের সেবা ওখানে করতেন, আর ইভিনিংয়ে তো উনি বেশি লোককে অ্যালাউ করেন না, তো এবার ইভিনিংয়ে কতক্ষণ বসতেন সেটা আমি জানি না। তুমি যেদিন গেছিলে সেদিন কি শুধু মহিলার সংখ্যাই ছিল? না, মহিলা পুরুষ সবই ছিল মোটামুটি, একজনের এনআরএস এর কোনো একটা সমস্যা ছিল, সেগুলো নিয়েও এসেছিলেন, তো মানে অনেক রকমই কথাবার্তা হচ্ছিল। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল, আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।